সামরিক ও গোয়েন্দা স্থাপনা লক্ষ্য করে গুরুত্বপূর্ণ 4 শহরে ইরানের শক্তিশালী হামলা। তেহরানে মার্কিন অভিযানের অনুমোদন দিলেন ট্রাম্প। শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় অ্যামিকাস কিউরি নিয়োগ। 25 জুন সিনিয়র আইনজীবী A.Y. মুর্শিদুজ্জামানের বক্তব্য শুনবেন ট্রাইব্যুনাল সম্প্রদিত হয়ে ওনাকে এই মামলায় ট্রাইব্যুনালকে সহায়তা করার জন্য এই আসামিদের পক্ষে এবং ট্রাইব্যুনাল এই আইনের ব্যাখ্যা দেওয়ার জন্য ওনাকে অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ করেছেন। ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা। গুরুত্ব পাচ্ছে রাষ্ট্রের মূলনীতি ও প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর মেয়াদকাল। গুম কমিশনে আসা 253 অভিযোগের অকাট্য প্রমাণ পেয়েছে কমিশন, জানালেন বিচারপতি মইনুল ইসলাম। বাকিগুলোর বিষয়ে চলছে তদন্ত। এখনো হাসপাতাল জুড়ে জুলাই যোদ্ধাদের 81 জন। প্রয়োজন না থাকলেও অনেকেই থাকছেন মাসের পর মাস। টানাপোড়েন কাটছে না কর্তৃপক্ষ আহতদের মধ্যে। খেলাপি ঋণের 71% শীর্ষ 10 ব্যাংকের। নতুন করে যেন খেলাপি না বাড়ে নিশ্চিতের পরামর্শ বিশ্লেষকদের। রাজনৈতিক মদত পুষ্ট যে বড় বড় অলিগার্ক বা ব্যবসায়ী গ্রুপ যারা ব্যাংক মোটামুটি দখলই করেছিল বেশিরভাগ, একেবারে খালি করে দিয়েছে। শিরোনামগুলো এছাড়াও দেশ বিদেশের আরো খবর আছে। সংঘাতের এক সপ্তাহের মাথায় ইসরায়েল জুড়ে বড়সড় হামলা চালিয়েছে ইরান। বৃহস্পতিবার রাজধানী তেল আবিব সহ ইসরায়েলের 4 স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চলে তেহরানের, যার মধ্যে 3টি মধ্য ইসরায়েলে। টার্গেট করা হয় সামরিক এবং গোয়েন্দা স্থাপনা। বেরশেবায় অবস্থিত একটি হাসপাতালেও সরাসরি আঘাত হানে ইরানি ক্ষেপণাস্ত্র। এর কিছুক্ষণ আগেই ইরানের আরাক এবং খোন্দাব শহরের আশেপাশে পারমাণবিক স্থাপনায় হামলা চালায় তেল আবিব। রাতের নিস্তব্ধতা ভেদ করে একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র ছুটে যাচ্ছে ইসরায়েলের দিকে। পশ্চিম তীর জেরুজালেমের আকাশে ধরা পড়ে সেই দৃশ্য। কিছুক্ষণ পরই প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইসরায়েলের কমপক্ষে 4টি স্থানে আঘাত হানে মিসাইলগুলো। বৃহস্পতিবার ভোররাত থেকে ইসরায়েলে বড়সড় অভিযান চালায় ইরান। টার্গেট করা হয় মধ্য এবং দক্ষিণ ইসরায়েলের 4 স্থান। এর মধ্যে 3টি মধ্যাঞ্চল এবং তেল আবিবের কাছাকাছি এলাকা। আইডিএফ এর কমান্ড সেন্টার সহ একটি গোয়েন্দা স্থাপনা ধ্বংসের দাবি করে তেহরান। ক্ষতিগ্রস্ত হোলন নামক এলাকার একটি আবাসিক স্থাপনা। দক্ষিণ ইসরায়েলের বীরশেবায় একটি হাসপাতালে সরাসরি আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র। পাশাপাশি শকওয়েভের কারণে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় ভবনটি। ভেঙে পড়ে ছাদের একাংশ। ব্যাপক ক্ষতির কথা স্বীকার করলেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। আমরা অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছি, বেদনাদায়ক ক্ষতি, কিন্তু আমাদের বাহিনী শক্তিশালী, জনগণ শক্তিশালী। রাষ্ট্র হিসেবে ইসরায়েল আগের চেয়েও বেশি শক্তিশালী। মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দিয়েছি যাতে ক্ষতিগ্রস্ত সকলকে সহায়তা দেয়। এর কিছুক্ষণ আগে ইরানের আরাক এবং খোন্দাব শহরের আশপাশের এলাকায় হামলা চালায় আইডিএফ, যেখানে তেহরানের ভারী জল পারমাণবিক রিয়েক্টর অবস্থিত। অঞ্চলগুলো খালি করার নির্দেশনার কয়েক ঘন্টার মধ্যে সেখানে বিমান হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এছাড়াও রাতভর ইরানের ইসফাহান, সিরাজ, কেরমানশাহ প্রদেশের একাধিক স্থানে অভিযান চালায় ইসরায়েল। রাজধানীর পুলিশ হেডকোয়ার্টার্স ধ্বংসের দাবি আইডিএফ এর। রেড ক্রিসেন্ট সোসাইটির হেডকোয়ার্টার্সেও চলে হামলা। বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে কারাত শহর ও কাছাকাছি বিমানবন্দরে। ইরানে যুক্তরাষ্ট্রের হামলা পরিকল্পনায় অনুমোদন দিয়েছে একটি গোয়েন্দা স্থাপনা ধ্বংসের দাবি করে তেহরান। ক্ষতিগ্রস্ত হোলন নামক এলাকার একটি আবাসিক স্থাপনা। দক্ষিণ ইসরায়েলের বীরশেবায় একটি হাসপাতালে সরাসরি আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র। পাশাপাশি শকওয়েভের কারণে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় ভবনটি। ভেঙে পড়ে ছাদের একাংশ। ব্যাপক ক্ষতির কথা স্বীকার করলেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। আমরা অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছি, বেদনাদায়ক ক্ষতি, কিন্তু আমাদের বাহিনী শক্তিশালী, জনগণ শক্তিশালী। রাষ্ট্র হিসেবে ইসরায়েল আগের চেয়েও বেশি শক্তিশালী। মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দিয়েছি যাতে ক্ষতিগ্রস্ত সকলকে সহায়তা দেয়। এর কিছুক্ষণ আগে ইরানের আরাক এবং খোন্দাব শহরের আশপাশের এলাকায় হামলা চালায় আইডিএফ, যেখানে তেহরানের ভারী জল পারমাণবিক রিয়েক্টর অবস্থিত। অঞ্চলগুলো খালি করার নির্দেশনার কয়েক ঘন্টার মধ্যে সেখানে বিমান হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এছাড়াও রাতভর ইরানের ইসফাহান, সিরাজ, কেরমানশাহ প্রদেশের একাধিক স্থানে অভিযান চালায় ইসরায়েল। রাজধানীর পুলিশ হেডকোয়ার্টার্স ধ্বংসের দাবি আইডিএফ এর। রেড ক্রিসেন্ট সোসাইটির হেডকোয়ার্টার্সেও চলে হামলা। বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে কারাত শহর ও কাছাকাছি বিমানবন্দরে।
যুক্তরাষ্ট্রের হামলা পরিকল্পনায় অনুমোদন দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু এখনই আসছে না হামলার চূড়ান্ত নির্দেশ। গোপন সূত্রের বরাতে তথ্যটি জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম দি ওয়াল স্ট্রিট জার্নাল। দাবি মঙ্গলবার সিদ্ধান্তটির বিষয়ে শীর্ষ কর্মকর্তাদের অবগত করেছেন তিনি। এতে বলা হয়, ইরান তাদের পারমাণবিক কর্মসূচি থেকে বেরিয়ে আসে কিনা তা শেষ পর্যন্ত দেখতেই অপেক্ষা করছেন ডোনাল্ড ট্রাম্প। প্রতিবেদনে আরো বলা হয়, সম্ভাব্য হামলার মূল টার্গেট হিসেবে রয়েছে ইরানের অতি সুরক্ষিত ফার্দো পারমাণবিক কেন্দ্র। এর আগে মধ্যপ্রাচ্যে সেনা উপস্থিতি বাড়ানোর ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। এরই ধারাবাহিকতায় রওনা হয়েছে বিমানবাহী রণতরী ইউএসএস নিমিৎজ। এদিকে ইসরায়েলের জন্য ড্রোন এর অভিযোগে 18 নাগরিককে আটক করেছে ইরান। তাদের সবাইকে উত্তর পূর্বাঞ্চলীয় মাশহাদ শহর থেকে আটক করা হয়েছে। আইআরজিসির এক বিবৃতিতে বরাতে বিষয়টি জানিয়েছে দেশটির গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। আটককৃতদের বিরুদ্ধে ইসরায়েলের জন্য ড্রোনের নকশা তৈরি এবং উৎপাদনের অভিযোগ এনেছে আইআরজিসি। স্থানীয় ওয়ার্কশপের আড়ালে তারা নজরদারি এবং আত্মঘাতী ড্রোন তৈরি করছিল বলে জানায় গণমাধ্যমটি। তেল আবিবের সাথে সংঘাত শুরুর পর বেশ কয়েকজন মোসাদ এজেন্টকে আটক করেছে ইরানি কর্তৃপক্ষ। ইসরায়েল ইরান সংঘাত যত বাড়ছে, রাশিয়ার অবস্থান নিয়ে চলছে আলোচনা। সেন্ট পিটার্সবার্গে সাংবাদিকদের সাথে আলোচনায় স্পষ্ট জানালেন মস্কো ঘনিষ্ঠ বন্ধু তেহরান। মিত্র শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছে দাপুহীন কণ্ঠে। ইরানের ক্ষমতাসীন প্রশাসনের পক্ষে আছেন তিনি, প্রচ্ছন্নভাবে দিয়েছেন সেই ইঙ্গিত। আর ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে দেশটিকে সামরিক সহায়তা দেবে কিনা এমন প্রশ্নের জবাবে বলেন, এখনো সহায়তা চায়নি তেহরান। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিকদের সাথে গোলটেবিল আলোচনায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জবাব দিয়েছেন বর্তমান বৈশ্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের একের পর এক প্রশ্নের, যার বড় অংশ জুড়ে ছিল চলমান ইসরায়েল ইরান সংঘাত প্রসঙ্গ। ইরানের সাথে রাশিয়ার গভীর বন্ধুত্ব রয়েছে বলে জানান পুতিন। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে মিত্রকে অস্ত্র সহায়তা দেবেন কিনা এমন প্রশ্ন করা হয় তাকে। মনে করিয়ে দেয়া হয় গত জানুয়ারিতে হওয়া দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব চুক্তি প্রসঙ্গ, যার খোলামেলা ব্যাখ্যা দেন পুতিন। আমাদের প্রস্তাব ছিল একটি আকাশ প্রতিরক্ষা বলয় তৈরি, নির্দিষ্ট কোন অস্ত্র বা ব্যবস্থা সরবরাহ করা নয়। এই ইস্যুতে তারা ততটা আগ্রহ প্রকাশ করেনি। আমাদের বিশেষজ্ঞরা বসে কাজ করছেন, পাশাপাশি বাণিজ্যিক সফরেও রয়েছেন অনেকে। সব মিলিয়ে সংখ্যাটি 600 জন হবে এবং তারা দেশটি ত্যাগ করছে না। এটা কি সহায়তা নয়? যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েল যদি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করে, তবে তার প্রতিক্রিয়া কি হবে? জবাবে পুতিন বলেন, এমন সম্ভাবনা নিয়ে আলোচনাতেই রাজি নন তিনি। আমার মনে হয় এই প্রশ্নের সবচেয়ে সঠিক উত্তরটি হলো, এমন সম্ভাবনা নিয়ে কথা বলতে চাই না আমি। ইরানে ক্ষমতা বদলের সম্ভাবনা নিয়েও জানতে চাওয়া হয় তার কাছে। সরাসরি উত্তর না দিয়ে বলেন, ইসলামিক রিপাবলিকের নেতাদের ঘিরেই ইরানের সমাজ ব্যবস্থা। যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জড়িয়ে পড়বে কিনা এমন ইস্যুতে বলেন, সব পক্ষেরই উচিত শত্রুতা শেষ করার বিষয়ে ভাবা। ইরানের পারমাণবিক কর্মসূচির পক্ষে অবস্থানের কথাও জানান পুতিন। ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং মার্কিন প্রেসিডেন্ট দুজনের সাথে আমার যোগাযোগ রয়েছে। আমার মনে হয় শত্রুতা শেষ করে একটি চুক্তির পথ খোঁজাই সবার জন্য মঙ্গলজনক হবে। এমন পদক্ষেপ অবশ্যই সম্ভব যা ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির অধিকার নিশ্চিত করবে, আবার একই সাথে ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগও দূর করবে। ইরান ইসরায়েল চলমান সংঘাত বন্ধে রাশিয়া মধ্যস্থতায় প্রস্তুত বলেও জানান পুতিন। বলেন, এরই মধ্যে তাদের পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন তেহরান, তেল আবিব ও ওয়াশিংটনের সাথে। ডরথি স্ট্রিন, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের সাথে কোনো আপোষ নয়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এই ঘোষণায় উল্লাসে ফেটে পড়েন নাগরিকরা। ইরানের জাতীয় পতাকা হাতে তেহরানের সড়কে হয় বিশাল শোডাউন। বুধবার রাতে রাজধানী তেহরান সহ অন্যান্য স্থানে গাড়ির বহর নিয়ে বের হন উচ্ছ্বসিত ইরানিরা। মোটরসাইকেল, পিকআপ কিংবা গাড়িতে চড়ে পুরো শহর প্রদক্ষিণ করেন তারা। আনন্দ স্লোগানে মুখরিত হয় পুরো রাজপথ। কোন দেশের কাছে আত্মসমর্পণ না করে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আয়াতুল্লাহ আলী খামেনি। সর্বোচ্চ নেতার ঘোষণায় পুরো ইরানে নেমে এসেছে গণজোয়ার। জাতীয়তাবাদী চেতনায় যেন নতুন করে জেগে উঠেছে ইরানিরা।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গাইবান্ধার সাবেক ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির না হওয়ায় আদালত অবমাননার মামলায় অ্যামিকাস কিউরি নিয়োগ দিয়েছে ট্রাইব্যুনাল। বিচারের স্বচ্ছতার স্বার্থে বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল আজই নিয়োগ দেন, যেখানে আগামী 25 জুন এই আদালত অবমাননার মামলায় অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ দেয়া ওয়াই মুর্শিদুজ্জামানের বক্তব্য শুনবেন ট্রাইব্যুনাল। শেখ হাসিনা সহ 2 জনকে হাজির হতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের জন্য গত 25 মে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। পরদিন 2টি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, এরপরেও তারা হাজির হননি। সম্প্রতি আমার বিরুদ্ধে 227টি মামলা হয়েছে, তাই 227 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি। শেখ হাসিনার কণ্ঠে এমন একটি অডিও ভাইরাল হয়। পরে সিআইডি ওই কথোপকথনের ফরেনসিক পরীক্ষা করে সেটি শেখ হাসিনার বলে সত্যতা পায়। সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ওয়াই মুর্শিদুজ্জামান সাহেবকে, যিনি সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ছিলেন, ট্রাইব্যুনাল স্বপ্রণোদিত হয়ে ওনাকে এই মামলায় ট্রাইব্যুনালকে সহায়তা করার জন্য এই আসামিদের পক্ষে এবং ট্রাইব্যুনাল এই আইনের ব্যাখ্যা দেওয়ার জন্য ওনাকে অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ করেছেন এবং জুন মাসের 25 তারিখে ফার্দার হিয়ারিং এবং ডিসপোজালের জন্য দিন ধার্য করেছেন। All of the rights of the accused will be respected before this process.